আজকের গল্পটি শুরু করবার পূর্বে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত মহাশয়কে আমাদের এই গল্পে এত সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করবার জন্য। ক্যাম্পাস আড্ডা অডিও স্টেশনে আজকের ভয়ের গল্প তুমি রবে নীরবে। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। লেখক রোহন মণ্ডল, বর্তমানে মৌলানা আজাদ কলেজের গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা তার, যা সময়ের সাথে সাথে ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং নিতান্তই শখের বশে ৫ম শ্রেণী থেকেই লেখালেখি শুরু। এখনও বিভিন্ন পত্রিকা ও সংকলনে তার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। চলুন তবে শুনে নেওয়া যাক তার কলমে আজকের গল্প তুমি রবে নীরবে। চারিদিকে কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ। বাতাস বইছে না একটুও। বৃষ্টিটাও হঠাৎ করে থেমে গেছে। বর্ষা মুখর এই রাত যেন হঠাৎ করেই বড় বেশি নিস্তব্ধ হয়ে পড়েছে। অথচ একটু আগেও দমকা বাতাসে বিড়ি ধরাতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল প্রকাশ। একটা কাপড়ের দোকানের কর্মচারী সে। মাসে যা টাকা পায় তাতে মা আর ছেলে এই দুজনের সংসার চলে যাওয়ার কথা। কিন্তু তার নেশার জন্যে চলে তো নাই, উল্টে টাকার জন্যে প্রতি মাসের শেষে মায়ের সাথে অশান্তিও করে সে। তবে এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। রোজ রাতে দেশি মদ আর মাঝে মাঝে ওই যাকে বলে একটু দেহের সুখ পেলেই তার চলে যায়। অবশ্য এই সুখের জন্যে তাকে বেশি দূর যেতে হয় না। ব্রিজের পাশের বস্তিতে চামেলির ঘর। ওখানে প্রকাশের মতো আরো পাবলিকরা যায় দেশি মানে যাকে বলে চোলাই খেতে। অধিকাংশই চামেলির ডাসা শরীরের আঁচে নিজেকে তাতিয়ে নিয়ে আকণ্ঠ মদ গিলে যখন বাড়ি চলে যায় তখন প্রকাশ আসে চামেলির ঘরে। তার এই লম্বা কালো সুঠাম শরীরটাকে বিছানায় পেতে অপেক্ষা করে থাকে চামেলি। বর মারা যাওয়ার পর থেকে তার শরীরের খিদে মিটিয়ে আসছে প্রকাশের এই পুরুষালী শরীরটা। হাঁটতে হাঁটতে চামেলির ডাসা বুক দুটোর কথা ভেবে একটা চতুর হিন্দি গান গুনগুন করে গাইছিল প্রকাশ। হঠাৎ করেই চারপাশে এক অদ্ভুত নীরবতা তাকে কিছুটা বিস্মিত করলেও সে খুব একটা পাত্তা দেয় না এসবে। কিন্তু আচমকা সামনের অন্ধকারের মধ্যে থেকে একটা সুরেলা কণ্ঠে গানের কলি তার কানে প্রবেশ করল। যেতে যেতেই থমকে গেল প্রকাশ। প্রশ্নটা করতে গিয়েও গলা কেঁপে গেল প্রকাশের। প্রখ্যাত গায়িকার কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত আকছার শোনা যায়, কিন্তু এই পরিবেশে এই গান কেমন যেন একটা অশুভ ইঙ্গিত বলে মনে হতে লাগলো প্রকাশের। আজ থেকে ৩ বছর আগের একটা ঘটনা যেন হঠাৎ করে এসে ভিড় করলো তার মনে। প্রকাশ দেখল একটা আবছা অবয়ব সামনের অন্ধকার ফুঁড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল তার। ভয় দুপা পিছিয়ে গেল সে। ঠিক
এই সময় রাস্তার আলো নিভে গেল। বর্ষাকালে এমন হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আজ যেন ব্যাপারটা অন্যরকম। ওদিকে সেই ছায়ামূর্তি আরো এগিয়ে এসেছে সামনের দিকে। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিকের আলোয় যে দৃশ্য দেখল প্রকাশ, তাতে প্রবল আতঙ্কে তার বোধ শক্তি প্রায় লোপ পেল। একটা আর্তনাদ করে রাস্তার ওপরে নোংরা কাদা জলে লুটিয়ে পড়ল সে। ধীরে ধীরে আরো এগিয়ে এলো সেই ছায়ামূর্তি। প্রকাশের সামনে হাঁটু মুড়ে বসল সে। আবার বিদ্যুতের ঝলকানিতে ক্ষণিকের জন্য চারিদিক আলোকিত হয়ে উঠল। সেই আলোতে একটা যুবতীর বিকৃত মুখাবয়ব ঝলসে উঠল। তার লম্বা কেশরাশি চারিদিকে ছড়ানো, সারা মুখ ঝলসে বীভৎস আকার ধারণ করেছে। সেই মুখের দিকে দ্বিতীয়বার তাকিয়েই ভয় জ্ঞান হারালো প্রকাশ। একটু পরেই অবশ্য তীব্র যন্ত্রণায় জ্ঞান ফিরে পেল সে। একটা ধাতব বস্তু তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিচ্ছে। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল সে, কিন্তু তার চিৎকার ছাপিয়ে গেল সেই সুরেলা গান। প্রকাশের চিৎকার বদলে গেল গোঙানিতে, কারণ তার মুখের চামড়ার উপরে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে তীব্র অ্যাসিড। সঙ্গে সঙ্গে পুড়ে ঝলসে যাচ্ছে তার মুখের চামড়া। অসহ্য যন্ত্রণায় পাগলের মতো ছটফট করতে লাগলো প্রকাশ। কিন্তু তখনও কিছু বাকি ছিল। সেই ভয়াল যুবতীর হাতে এবার উঠে এলো একটা ধারালো ছুরি। সেটা বারংবার আঘাত হানতে লাগলো প্রকাশের যৌনাঙ্গে। এক সময় থামলো সেই যুবতী, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। প্রায় সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো আবার। সেই বৃষ্টির আওয়াজে মিশে গেল যুবতীর চোখের নোনা জল আর বুক ভেঙে বেরিয়ে আসা চাপা কান্নার স্বর। স্যার, কি বিভৎস! এখনো আমার অস্থির হচ্ছে, অথচ আজ প্রায় 6 বছর পুলিশের চাকরি করছি। তথাগত কথা শেষ করে আরো একবার যেন শিউরে উঠল। গত 2 সপ্তাহের মধ্যে দুটো খুন ঘটে গেছে। তার মধ্যে প্রথম ভিকটিম আবার ছিল কৌশিকেরই খাস ইনফরমার। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওর কাছ থেকে পেয়েছে কৌশিক। অন্য লোকটাকে সে ব্যক্তিগতভাবে চিনত না, তার কোনো রকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও নেই, কিন্তু দুজনেই একইভাবে খুন হয়েছে, অথচ সেই অর্থে কোনো লিডই পায়নি পুলিশ। ওদিকে মিডিয়া আর পলিটিক্যাল প্রেশারে এই মফস্বল শহরের পুলিশ প্রশাসনের ঘুম উড়ে যেতে বসেছে। এরই মধ্যে সিআইডি তদন্তের দাবিও উঠেছে। ফলে বসিরহাট থানার ওসি কৌশিক সেনের নাওয়া খাওয়া এক প্রকার বন্ধ হয়ে গেছে। স্যার, কি ভাবছেন? কোনো লিড পেলেন? তথাগত আবার প্রশ্ন করে। কৌশিক একটু নড়ে চড়ে বসলো এবার। না হে, আজকের ব্যাপারটা দেখে আমি টোটালি কনফিউজড। একটা থিওরি খাড়া করেছিলাম বটে, কিন্তু এখন তো দেখছি সবই উল্টে গেল।
তা যা বলেছেন স্যার। তথাগত সমর্থনের ভঙ্গিতে মাথা দোলায়, তারপর প্রশ্ন করে, আচ্ছা স্যার, আপনার কি মনে হয় এটা কি কারোর একার কাজ, না কোনো গ্যাং এই খুনগুলো করছে? না, হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি যে এই দুটো খুন একজনের দ্বারাই হয়েছে। তবে সেই আননোন পার্সনকে আইডেন্টিফাই করা মোটেও সহজ হবে না। কৌশিক উত্তর দিতে দিতে একটা সিগারেট ধরায়। আচ্ছা স্যার, আপনি একটু আগে বলেছিলেন যে খুনি রিভেঞ্জ নেওয়ার জন্য খুনগুলো করছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তির সাথে প্রথম ব্যক্তিকে তো ম্যাচ করা যাচ্ছে না। দুজনের বাড়ি দু জায়গায়, আর দুজনের বয়সের তফাতও তো অনেক। ফলে আর যাই হোক, ওরা নিশ্চয়ই বন্ধু হতে পারে না। তথাগত গাড়িটা থানার বাম দিকে পার্ক করতে করতে বলে। কৌশিক প্রথমে উত্তর দেয় না, তারপর গাড়ি থেকে নামার সময় বলে, ভালো করে খোঁজ নাও তো এই দুজনের সম্পর্কে। আমার মন বলছে কোনো না কোনো যোগসূত্র আছেই আছে। আর আমার অনুমান, না, শুধু অনুমান বললে ভুল হবে, আমি প্রায় নিশ্চিত যে এই খুন দুটো প্রতিশোধ নিতেই করা হয়েছে, এবং খুব সম্ভবত কোনো রেপ বা ওই যৌন নির্যাতন জাতীয় ঘটনার বদলা নিতে এই খুন। সেই কারণে খুনি ভিকটিমদের যৌনাঙ্গে ছুরি জাতীয় কিছু দিয়ে বারংবার আঘাত করছে। আচ্ছা, এক কাজ করো, এই এলাকায় গত 10 বছরে যৌন নির্যাতন জাতীয় যতগুলো কেস রয়েছে, বিশেষ করে রেপ অ্যান্ড মার্ডার কেস, ওইগুলোর ফাইল আমার চাই, যত তাড়াতাড়ি সম্ভব। কথা শেষ করে কৌশিক চিন্তিত মুখে থানায় প্রবেশ করল। সকাল থেকেই মনটা ভালো নেই বিদিশার। কাল রাতেও ওই লোকটাকে স্বপ্নে দেখেছে সে। বিদিশা কিছুতেই মনে করতে পারছে না এই লোকটা আর আগের সেই লোকটা এরা কারা, এই দুটো লোককে কোথায় দেখেছে। না, কিছুতেই মনে করতে পারে না সে। শুধু বারংবার তার স্বপ্নের মধ্যে লোক দুটোর মুখ ভেসে ওঠে, আর তার অবচেতন মনকে সে বারংবার বলে, এরা এরা ভালো লোক নয়, এরা ভালো লোক নয়। না, এক কাপ চা পেলে বেশ ভালো হতো, কিন্তু একা থাকে সে এই ছোট্ট ভাড়ার ফ্ল্যাটে, আর এখন হাত পুড়িয়ে চা খেতে ইচ্ছে করছে না তার। ব্যালকনিতে বসে বাইরের শহরটাকে দেখতে থাকে বিদিশা। গত 2 দিন ধরে নিম্নচাপের কারণে অবিরাম বৃষ্টির পর আজ আকাশে সূর্য উঠেছে। বেশ ভালোই লাগছিল দেখতে। এমন সময় ফোনে টুং করে কোনো নোটিফিকেশন ঢোকার আওয়াজ হলো। স্ক্রিন অন করে বিদিশা দেখে গুগলের নিউজ আপডেট। বিদিশা ইগনোর করে স্ক্রিনটা অফ করতেই যাচ্ছিল, এমন সময় বসিরহাট নামটা চোখে পড়তে ও কৌতূহলী হয়। হাজার হোক, ওর শৈশব কৈশোরের সবটা জুড়ে রয়েছে এই ছোট্ট মফস্বল শহরটা। একে এত সহজে কি ইগনোর করা যায়? নিউজে ক্লিক করতেই সে বিভৎস ক্ষত বিক্ষত মৃতদেহের ছবি ফুটে উঠল। তা দেখে শিউরে উঠল বিদিশা। সমস্ত মুখ তীব্র অ্যাসিডে পুড়ে গেছে, মুখ চেনার কোনো উপায়ই নেই। সারা শরীর কোনো অস্ত্রের আঘাতে ফালা ফালা করে দিয়েছে এতটাই, কিন্তু মৃতদেহের ছবির ডান পাশে লোকটার মুখের ছবি দেওয়া আছে। এখন সেটার দিকে চোখ পড়তেই প্রবল বিস্ময়ে কেঁপে উঠল বিদিশা। হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল ফোনটা। বিস্ময় আর আতঙ্কে বিস্ফারিত হয়ে বিদিশা ব্যালকনির মেঝেতে পড়ে যাওয়া ফোনটার স্ক্রিনের দিকে তাকালো। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এই লোকটাকেই মাঝে মাঝে স্বপ্নে দেখে সে, এবং শুধু তাই নয়, গতকালও একেই স্বপ্নে দেখেছে। স্যার এই নিন, গত 10 বছরে মোট 24টি কেস আছে এইরকম। তার মধ্যে 11টি কেস ছিল রেপ অ্যান্ড মার্ডার কেস। এর মধ্যে 8টি কেসে অপরাধী শাস্তি পেয়েছে।
একটি কেস এখনও চলছে, আর দুটি কেসে আসল অপরাধীকে ধরতে না পারায়। তথাগতকে থামিয়ে দিয়ে কৌশিক বলল, আমি ফাইলগুলো দেখে নিচ্ছি, তুমি এক কাজ করো। ফরেন্সিক রিপোর্টে বলছে যে দুজনের পেটেই একই টাইপের অ্যালকোহল পাওয়া গেছে। ইনফ্যাক্ট আরও ভেঙে বললে দুজনেরই পাকস্থলিতে চোলাই মদ পাওয়া গেছে। খুব সম্ভবত কোনো একটা নির্দিষ্ট ঠেক আছে যেখানে দুজনেই নিয়মিত যায়। এখন সেই চোলাইয়ের ঠেকটাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা স্যার, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। তথাগত চলে গেলে কৌশিক একটা সিগারেট ধরিয়ে ফাইলগুলোতে মন দিল। প্রায় 4 ঘন্টা ধরে সব কটা ফাইল খুঁটিয়ে পড়ার পর লাঞ্চের জন্য বাসায় ফিরল সে। তারপর স্নান খাওয়া সেরে পুনরায় থানায় ফিরে এসে দেখল তথাগত খবর নিয়ে হাজির। স্যার, নিধাই বিভিন্ন ঠেকে যায় কম বেশি, ওর তেমন কোনো বাধা ধরা ঠেক নেই। প্রকাশ ব্রিজের পাশের বস্তিতে একটা ঠেকে যায় মাঝে মাঝে, কিন্তু ওর মার কথা অনুযায়ী সে প্রায় রোজ রাতেই নেশা করে বাড়ি ফিরত। এটা তো ঠিক মিলছে না। তথাগতর কথায় চিন্তিত মুখে বসে থাকে কৌশিক। তারপর টেবিল থেকে একটা কাগজ নিয়ে তথাগতর হাতে দিয়ে বলল, এই কাগজে 11 জন ভিকটিমের ক্লোজ রিলেটিভদের নাম ঠিকানা লেখা আছে, মোট 32 জন। এর প্রথম 16 জন এখন কোথায় থাকে এবং কি করে, এবং এই দুজনকে এরা চেনে কিনা, আরও মোটামুটি যা জানার সমস্তটা জেনে আসবে। বাকি 16 জনের খবর আমি নেব। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা জানতে হবে। আর প্রত্যেকজনের সাথে কথা বলার পর যদি কোনো লিড পাও আমাকে ফোনে আপডেট দেবে, ঠিক আছে? তথাগত সম্মতি সূচক মাথা নাড়ল। একটু পরেই দুজন বেরিয়ে পড়ল আবার। খবরটা শোনার পর থেকেই আতঙ্ক গ্রাস করেছে চামেলির। পুলিশ এখনো না জানলেও সে বেশ বুঝতে পারছে ওই হাত কাটা নিধাই আর প্রকাশের মধ্যে একটাই যোগসূত্র আছে, আর সেটা সে নিজেই। হ্যাঁ, তার ঢ্যামনা বরের বন্ধু ছিল নিধাই। দুজনে একসাথে এলাকার মস্তানের হয়ে বাংলাদেশে গরু পাচার করত। একবার বিএসএফ এর নজরে পড়ে যায়। তার বরকে ওরা থামতে বলা সত্ত্বেও সে না থামায় গুলি চালায় এক জওয়ান। শালা গুলি খেয়ে সেই যে মাঝ জলে মুখ থুবড়ে পড়ল, তারপর আর ওঠেনি। এরপর সেই মস্তান যা টাকা দিয়েছিল তা দিয়ে ওই নিধাইয়ের পরামর্শে চোলাইয়ের ঠেক খোলে সে। ততদিনে নিধাই তার অলিখিত ভাতার হয়ে উঠেছিল। আর সত্যি দূরদৃষ্টি ছিল সেই মাগির ভূতের। মনে মনে ভাবে চামেলি, তার এই ডবকা গতরের লোভে খদ্দেরও হতো ভালোই। তবে চামেলিও চালু ছিল। যতই ছোক ছোক করুক না কেন, তাদেরকে বিছানায় উঠতে দেয়নিও। তবে প্রকাশের ব্যাপারটা আলাদা। ও ছিল তার নাগর। প্রকাশের সুঠাম পেশির তলায় মথিত হয়ে অতুল সুখ অনুভব করত চামেলি, যা তার নপুংসক বর তো নয়, এমনকি নিধাইও দিতে পারেনি সেই সুখ। সে কথা মনে পড়তেই শরীরে জ্বালা অনুভব করে চামেলি। কিন্তু পরক্ষণেই প্রকাশ আর নিধাইয়ের বিকৃত ক্ষত বিক্ষত লাশের কথা মনে পড়তেই আতঙ্কে শিউরে ওঠে চামেলি। তার মনে হতে লাগলো এবার হয়তো তার পালা। কিন্তু না, এরকম বিভৎসভাবে কে মারবে তাকে, আর কেনই বা মারবে? আচ্ছা, সেই মেয়েটা নয় তো? সেই মেয়েটাকেও তো ওরা এমনভাবেই... ইস, এত সময়ও এই ব্যাপারটা মাথায় এলো না কেন তার? হ্যাঁ, সে নিশ্চিত ওই মেয়েটার মৃত্যুর বদলা নিতেই নিধাই আর প্রকাশকে মেরেছে। আর তাই যদি হয়, এবার যে তার পালা। হ্যাঁ, তার পালা। কারণ সেও সেই অসহায় মেয়েটাকে আর ভাবতে পারছে না চামেলি।
দু হাতে মুখ ঢেকে বিছানায় বসে পড়ে সে। এখন কি করবে? ওই মেয়েটার ভূত এখন প্রতিশোধ নিতে আসছে তাদের উপর। এক সময় উঠে দাঁড়ায় চামেলি। না, এত সহজে সে এদের মতো মরবে না। সে পালিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে পালিয়ে যাবে সে, এবং আজই পালাবে। প্রায় 1.5 দিন ধরে ওই 32 জনের সাথে যোগাযোগ করেছে কৌশিক আর তথাগত। যারা এই শহরে নেই তাদের সাথেও ফোনে যোগাযোগ করেছে তারা। এদের মধ্যে একমাত্র বিদিশার কাছ থেকেই উল্লেখযোগ্য খবর পাওয়া গেছে। তবে এই খবরে কেস আরও জট পাকিয়ে গেছে। এখন যা অবস্থা তাতে বিষয়টাকে ভৌতিক ছাড়া আর অন্য কিছুই বলা সম্ভব নয়। অথচ ভৌতিক বলে ব্যাপারটা উড়িয়েও দেওয়া যায় না। প্রায় বছর 3 আগে এক অন্ধ মেয়ে সীমা বসুকে পাশবিকভাবে ধর্ষণ করে হত্যা করে কেউ বা কারা। অনেক তদন্ত করেও অপরাধী শনাক্ত করা যায়নি। সীমার ছিল 3 ভাই বোন। সে ছিল সবার বড়। তার এই পরিণতির পর তার বাবা শোকে পাগল হয়ে যায়। তার মা অনেক আগেই মারা গিয়েছিল এবং সীমার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই তার বাবাও আত্মহত্যা করে। এরপর সীমার ভাই বোন একাই থাকত। বিদিশা সীমার কাকার মেয়ে। দুজনে সমবয়সী হওয়ায় দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। সীমার বোন জয়িতা আর ভাই সুগতর কাছ থেকে কোনো তথ্য বার করতে না পারলেও বিদিশার কাছ থেকে অনেক কিছুই জেনেছে কৌশিক। তবে স্বপ্নের ব্যাপারটা আগাগোড়া কিছুই বুঝতে পারেনি সে। কিন্তু তার সন্দেহ যে মৃত দুজন কোনো না কোনোভাবেই যুক্ত ছিল সেদিনের ঘটনার সাথে, এবং সম্ভবত এরাই নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছিল সীমাকে। কিন্তু তাই যদি হয় তাহলে এদেরকে খুন করছে কে? সীমার ভাই সুগত, না জয়িতা, নাকি বিদিশা? কিন্তু তাহলে স্বপ্নের কথাটাই বা কেন বলল বিদিশা? সে কি পুলিশকে বিভ্রান্ত করতে চাইছে, নাকি সবটাই সত্যি? একসাথে অনেকগুলো প্রশ্ন ভিড় করছিল কৌশিকের মনে। বিকেলে চা খেতে খেতে কেস নিয়ে আলোচনা করছিল কৌশিক আর তথাগত। স্যার, একটা কথা, এরা যদি সত্যি খুন করে থাকে সীমাকে, তবে সে কথা পুলিশকে জানানোটা বেশি সহজ ছিল না? খামোকা এদের দুজনকে নিজে হাতে মেরে এতটা রিস্ক নেওয়ার কি দরকার ছিল? ওই দুজন সীমাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে এ কথা প্রমাণসহ কোর্টে গিয়ে বললে ওই দুজনের তো এমনিতেই কঠোর শাস্তি হতো। ঠিকই বলেছ, কিন্তু যদি এমন হয় যে খুনির কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, কিংবা ধরো সে যা করছে তা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে, অথবা খুনি নিজেই প্রতিশোধ নিতে চায় এখানে, সেই জন্য নিজের হাতে খুন করেছে ওই দুটো জানোয়ারকে, তবে সেক্ষেত্রে খুনি সীমার অতি আপনজন হওয়াটাই স্বাভাবিক। ওর ভাই আর বোনকে এই ব্যাপারে সবচেয়ে বেশি সন্দেহ করতে হয়। আমারও তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা স্যার, একটা কথা, আপনি বলেছিলেন নিধাই আপনার খোঁচর ছিল। আপনি কি জানেন ও এখানকার মস্তানের হয়ে গরু পাচার করত? জানি। কিন্তু স্যার, আমি খবর নিয়ে জেনেছি যে চামেলির বড় গরু পাচার করত, এবং সে ওই করতে গিয়েই গুলি খেয়ে মরে। তার সাথে নাকি নিধাইয়ের বন্ধুত্ব ছিল। দাঁড়াও 1 সেকেন্ড, এই চামেলিটাকে? এর থেকেই তো প্রকাশ মাঝে মাঝে যেত স্যার। তথাগতর উত্তর শুনে কৌশিক ব্যস্ত হয়ে বলে ওঠে, তার মানে চামেলি হলো প্রকাশ আর নিধাইয়ের মধ্যেকার মিসিং লিঙ্ক। নাও আই গেট ইট। চলো একবার চামেলির কাছ থেকে ঘুরে আসা যাক। ওর কাছ থেকে কিছু জানা গেলেও যেতে পারে। না, কাল রাতে আবার স্বপ্ন দেখেছে বিদিশা। এইবার সেই লোক দুটো নয়, এবার একটা মাঝবয়সী মহিলাকে স্বপ্নে দেখেছে সে। এই অদ্ভুত ব্যাপারের মাথা মুন্ডু বুঝতে পারে না বিদিশা। কেমন যেন অদ্ভুত লাগছে তার সবকিছু। কে এই মহিলা সেটাও সে জানে না। এদিকে সে নেট ঘেটে জেনেছে
ওই লোক দুটোকে একইভাবে হত্যা করা হয়েছে। ওই বিভৎস ছবিটা মনে আসতেই গা গুলিয়ে উঠেছে তার। দুটো খুন নিয়ে বসিরহাট রীতিমতো এখন খবরের শিরোনামে। এদিকে তার এই অদ্ভুত স্বপ্নের কথা কাউকে না বললেও বিদিশা ঠিক করলো তাড়াতাড়ি বসিরহাটে যাবে সে। বাবা মা মারা যাওয়ার পর গত 1 বছরে আর যাওয়াই হয়নি ওখানে তার। চুপচাপ বসে নিজের ছোটবেলার কথা, সীমার কথাই ভাবছিল বিদিশা। সীমার এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারে না সে। তার বুকে অহরহ খোঁচা দেয় এই কথাটা যে সেই জানোয়ারগুলোকে ধরতে পারেনি পুলিশ, তারা এখনো মানুষের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে অবাধে। মনের রাগ, কষ্ট উষ্ণ নোনা জল হয়ে নেমে আসে তার চোখ বেয়ে। পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসে রবীন্দ্রসঙ্গীত। এই গান ছিল ভীষণই প্রিয় সীমার। হঠাৎ ফোনটা বেজে উঠতেই বিদিশা দেখল জয়িতা ফোন করেছে। সে ফোনটা ধরতেই ওপাশ থেকে জয়িতা বলল, কি ব্যাপার রে দি? আজ বাজারে ভানু জেঠুর সাথে দেখা। বলল গত বুধবার রাতে তোকে বাড়িতে ঢুকতে দেখেছে, অথচ পরদিন গিয়ে দেখে তুই চলে গেছিস। ব্যাপারটা কি? এলি অথচ আমাদের জানালি না, আর এতদিন পরে আসলি, তাও কেবল 1 রাতের জন্য। বিদিশা কি উত্তর দেবে ভেবে পায় না। তার সবকিছুই গুলিয়ে গেল। গত বুধবার রাতে কেন? এই 1 বছরে সে বসিরহাটে একবারও যায়নি, অথচ ভানু জেঠু তাকে বাড়িতে ঢুকতে দেখেছে। এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। পরক্ষণেই তার মনে পড়ল, নিউজ অনুযায়ী বুধবার রাতেই তো দ্বিতীয় লোকটার মৃত্যু হয়েছে। বিদিশা আর ভাবতে পারে না। কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। সে জানে তার এই আচরণে জয়িতা হতভম্ব হয়ে যাবে হয়তো। এমনভাবে ফোন কেটে দেওয়াটা মোটেও উচিত হয়নি তার। কিন্তু এখন সে যত তাড়াতাড়ি সম্ভব বসিরহাটে ফিরতে চায়। বিদিশার মনে হতে লাগলো কি এক অদৃশ্য জালে জড়িয়ে পড়েছে সে। পুলিশের গাড়ি দেখে কয়েকজন কৌতূহলী হয়ে এগিয়ে এলো তথাগতদের দিকে। সেদিকে তাকিয়ে তথাগত বলল, এখানে চামেলি বলে কেউ থাকে? তার ঘরটা কোথায়? ভিড় থেকে একজন প্রৌঢ় বেরিয়ে এসে বলল, সেই ঢলানি মাগিরে খুঁজতেছেন কেন ছাড়? সোলাইয়ে রেড করবেন বুঝি? তথাগত তার দিকে কটমট করে তাকাতেই লোকটা জিভ কেটে বলল, ছড়ি ছাড়, ছড়ি ছড়ি। ফস কই যা বাজে কথা বেড়ে গেছিল মুখ দিয়া, কিন্তু সে তো নাই ছাড়। আইজ সকালেই কোথায় যেন চলে গেছে। এরপর বাকিদের কাছে খোঁজ করেও জানা গেল না সে কোথায় গেছে। আরও টুকটাক খবরাখবর নিয়ে কৌশিকরা ওখান থেকে চলে এলো। তথাগতকে থানায় ফিরে যেতে বলে কৌশিক গাড়ি ঘোরালো বিদিশার বাড়ির দিকে। কেন সে ওখানে যাচ্ছে তা সে নিজেও ঠিক ভেবে পেল না। চৌমাথা থেকে ত্রিমোহনীর দিকে যেতেই পড়ে ডান দিকে বিদিশাদের বাড়ি। বড় রাস্তা থেকে একটু ভিতরে হলেও বনেদি আমলের দোতলা বাড়িটা রাস্তা থেকেও বেশ দেখা যায়। সন্ধ্যার অন্ধকারে বাড়িটাকে দেখে গাটা ছমছম করে উঠল কৌশিকের। সদর দরজায় দুবার টোকা দিতেই দরজা খুলে দিল বিদিশা।
বিস্তৃত খোলা চুল থেকে কেমন একটা সোদা গন্ধ এসে লাগলো কৌশিকের নাকে। গত রাতেও প্রথমবার যখন এসেছিল তখনও এই গন্ধটাই পেয়েছিল কৌশিক। কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো তার। গলাটা কেশে একটু পরিষ্কার করে নিয়ে কৌশিক বলে উঠল, বিদিশা, আমি আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করতে চাই। বেশ তো, করুন। বিদিশার সাথে ঠিক গতকালের মতোই বসার ঘরে এসে উপস্থিত হয় কৌশিক। আজও একটা কম পাওয়ারের লাল বাল্ব জ্বলছে ঘরে। আজও বেশ ভয় ভয় করতে লাগলো কৌশিকের। পরক্ষণেই এই এত বড় বাড়িতে এই মেয়েটা একা থাকে এ কথা ভেবে নিজের উপরে লজ্জা লাগলো তার। কৌশিক একটা সোফায় বসল। বিদিশাও তার সামনের একটা মুখোমুখি রাখা সোফাতে বসতে যেতেই একটা ঘটনা ঘটল। ঘটনাটা আর কিছুই নয়, সোফায় বসতে গিয়ে পাশের টেবিলের সাথে ধাক্কা খেল বিদিশা। সাথে সাথে টেবিল থেকে পিতলের ফুলদানিটা ঢং করে এসে পড়ল বিদিশার পায়ে। কৌশিক ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। সরি, লাগেনি তো আপনার? বিদিশা নিচু হয়ে ফুলদানিটা আবার তুলে টেবিলের উপরে রেখে বলল, না না, আপনি ব্যস্ত হবেন না, আমার লাগেনি একটু। বাস্তবিক তার মুখের দিকে তাকিয়ে কৌশিকেরও তাই মনে হলো। কিন্তু কাঠের টেবিলটা যথেষ্ট উঁচু, আর সেখান থেকে পেতলের ভারী ফুলদানি পায়ে পড়লে চোট লাগবারই কথা, অথচ বিদিশার মুখে যন্ত্রণা বা আঘাতের কোনো চিহ্নই ফুটে ওঠেনি। বেশ অবাক হয় কৌশিক। তবে তার হাতে অবশ্য বেশি সময়ও নেই। পুনরায় নিজের জায়গায় বসে একে একে তার জিজ্ঞাস্য প্রশ্নগুলো করে বিদিশাকে। কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আচমকাই বিদিশা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। কৌশিককে বলল, আজ আমার ভালো লাগছে না, আপনি আসুন এখন। কৌশিক বেশ অবাক হলেও কিচ্ছু বলল না, কারণ এই মেয়েটি নিজে থেকেই তদন্তে সহযোগিতা করেছে তাদের। তাছাড়া কোনো এক অদৃশ্য শক্তির টানে উঠে বেরিয়েও এলো সে। ঠিক বাড়ি থেকে বেরোবার সময় পিছন থেকে বিদিশা বলল, চিন্তা করবেন না ওসি সাহেব, চামেলিকে না পেলেও উল্লাস আপনি গতকাল খুঁজে পাবেন। এরপর সশব্দে দরজা বন্ধ হয়ে গেল। বিদিশার কথা শুনে প্রথমটায় হতভম্ব হয়ে গিয়েছিল কৌশিক। তারপর এগিয়ে এসে আঘাত করল সদর দরজায়। তার মনে তখন একটাই ভয়ঙ্কর সন্দেহ উকি দিচ্ছে। কৌশিক একবার ভাবল দরজা ভেঙে ভিতরে ঢুকবে, কিন্তু সে একা এসেছে। থানায় তথাগতকে ফোন করে ফোর্স নিয়ে আসতে বলবে এই ভেবে পকেটে হাত দিয়ে ফোন বার করতে গিয়ে দেখল ফোনটা গাড়িতেই ফেলে এসেছে সে। অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে আসলো কৌশিক। তার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিন্তু বড় রাস্তার মোড়ে আসতেই একটি যুবতীর সাথে মুখোমুখি ধাক্কা লেগে সম্বিত ফিরে পেল কৌশিক। সাথে সাথে হতভম্ব হয়ে গেল কৌশিক। তার সামনে হুবহু একই পোশাকে দাঁড়িয়ে আছে বিদিশা বসু। বাড়ি থেকে বেরোবার সময় কোথায় যাবে জানতো না চামেলি। শুধু জানতো যে করেই হোক তাকে পালাতে হবে এই শহর থেকে। এখানে থেকে কিছুতেই মরবে না, কিছুতেই না। কিন্তু কোথায় যাবে সে পালিয়ে? তিন কুলে কেই বা আছে তার? প্ল্যাটফর্মে দু হাতে মুখ ঢেকে চুপ করে বসেছিল চামেলি। এমন সময় একটি মাঝবয়সী মহিলা এসে বসল তার পাশে। তারপর কোমরে গুজে রাখা একটা ছোট চেনওয়ালা ময়লা কাপড়ের লেডিস ব্যাগ বার করে তাতে একটা টিকিট আর দুটো নেতানো 10 টাকার নোট ভরে নিয়ে চামেলির দিকে পান খাওয়া দাঁত বের করে একগালে হেসে বলল, তুমি কে বাছা? তোমার বাড়ি কনে? হাসনাবাদ বুঝি? চামেলি একটু অবাক হলো। হ্যাঁ, তার বাপের বাড়ি হাসনাবাদ বটে, কিন্তু এই মহিলাকে সে চিনতে পারছে না সঠিক। তবে মহিলার প্রশ্নে সম্মতিসূচক মাথা নাড়তেই সে বলল, আচ্ছা, তুমি কি পদ্মর মাইয়া?
চামেলি এবার আরও অবাক হয়। 3 বছর বয়সে তার মা মারা যায়। তারপর বাপ আরও একটা বিয়ে করে। সেই সৎ মা তাকে গালাগালি করার সময় বলতো, বটে, সে আবাগে পদ্মরানী তো মরে বেঁচেছে, আর এই মুখপুরিকে আমার বাড়া ভাতে ছাই দিতে রেখে গেছে। জমের অরুচি নাকি গা তুই? এই কথা বলার সময় যেভাবে মুখ ভেঙচে মুখভঙ্গি করত তা এখনো মনে আছে চামেলির। তাকে চুপ করে বসে থাকতে দেখে মহিলা তার ময়লা কালো হাত দিয়ে চামেলির গায়ে হালকা ঠেলা দিয়ে বলল, কি ভাবছ? বললে না তো তোমার মার নাম কি পদ্ম? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? চামেলি প্রশ্ন করে। মহিলাকে বেশ সহজ সরল বলেই মনে হয় তার। আরে বেটি, তোর মার আমি যে শোয়েছিলাম, তুই ঠিক তোর মার মতোই দেখতে হয়েছিস বটে, দেখেই ওই জন্য চেনা চেনা লাগছে। মহিলা তার পান খাওয়া দাঁত বের করে হেসে ওঠে, তারপর ফের প্রশ্ন করে, তা তুই যাবি কনে? প্রশ্ন শুনে চামেলি কি উত্তর দেবে ভেবে পায় না। তারপর বানিয়ে বলে, একা একা বাড়িতে ভালো লাগছিল না মাসি, তাই বেরিয়েছি, দেখি কোথায় যাওয়া যায়। এরপর সেই মহিলা চামেলিকে প্রায় জোর করেই তার বাড়িতে নিয়ে গেল। চামেলি যদিও চেয়েছিল বসিরহাট থেকে পালাতে, কিন্তু ভাবল একা থাকার চেয়ে এদের বাড়িতে থাকলে নিশ্চয়ই কেউ আর তাকে মারতে আসতে পারবে না। তাই মুখে অনিচ্ছার ভাব দেখিয়ে তার বাড়িতে গেল সে। সারাদিন বেশ ভালোই কাটলো চামেলির এই সদ্য পরিচিত এক মাসির বাড়িতে। যদিও বাড়িতে মাসি ছাড়া আর কেউই ছিল না, তবুও একা থাকার থেকে এটা অনেক ভালো মনে হলো চামেলির। ছোটবেলায় মাকে হারানোর পর থেকে স্নেহ ভালোবাসা কি তা কোনো দিনও জানতে পারেনি চামেলি। বাপের বাড়িতে সৎ মায়ের অত্যাচার আর বিয়ের পর বরের অত্যাচার, কোথাও ভালোবাসা পায়নি চামেলি। দীর্ঘদিন এই ক্লেদান্ত পঙ্কিল সমাজে সে নিজেও কখন যে তাদেরই একজন হয়ে উঠেছিল। তবে আজই এই হঠাৎ পরিচিতা মাসির স্নেহ ভালোবাসায় বড় ভালো লাগছে চামেলির। হোক না এ ভালোবাসা ক্ষণিকের, কিন্তু এই ভালোবাসাই তাকে যেন পাল্টে দিয়েছে অনেকখানি। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মৃত্যু ভয় কাজ করছিল তার মনে, কিন্তু এখন এই প্রথমবার বছর 3 আগে এক বৃষ্টি ভেজা রাতে চোলাইয়ের নেশায় সেই 2 নরপিচাসের সাথে পড়ে যে কাজ করেছিল সে তার জন্য অনুশোচনা করতে লাগলো। নিজের বাড়ির সামনেই হতভম্বের মতো দাঁড়িয়ে আছে বিদিশা। কৌশিকের সাথে এভাবে ধাক্কা না লাগলে হয়তো এইসব জানতেই পারত না সে। জয়িতার কথা বিশ্বাস করতে পারেনি সে, কিন্তু এই পুলিশ অফিসারের কথা অবিশ্বাস করবে সে কি করে? অথচ এর কোনো যুক্তি গ্রাহ্য করার ব্যাখ্যা নেই তার কাছে। কিন্তু এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে ভূতের অস্তিত্ব কিভাবে মানবে বিদিশা? তাও তার নিজের বাড়িতে তার অনুপস্থিতিতে হুবহু তারই মতো দেখতে একজন থাকে। এই অসম্ভব কথাটা কিছুতেই বোধগম্য হয় না বিদিশার। একই অবস্থা কৌশিকেরও। দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতায় এমন ভৌতিক অবস্থার সম্মুখীন আগে কখনো হয়নি সে বুঝে উঠতে পারছে না গতকাল এবং আজ একটু আগেও এই বাড়িতে বসে সে কার সাথে কথা বলেছে। এই মেয়েটি যে বিদিশা সেটা তার কাছ থেকে আইডি কার্ড নিয়ে কনফার্ম হয়েছে সে। আর মেয়েটির যে কোনো যমজ বোন নেই সে ব্যাপারেও জেনেছে সে পাশের বাড়ির এক বৃদ্ধের কাছ থেকে। বৃদ্ধ ভানু সমাদ্দার গতকাল সকালে মেয়ের বাড়িতে গিয়েছিল, তাই সে গতকাল কৌশিক বা ওই মেয়েটিকে দেখেনি। আজ একটু আগেই তিনি বাড়ি ফিরেছেন, ফলে কৌশিক কোনো প্রত্যক্ষদর্শী দেখাতে পারছে না। কিন্তু এই বৃদ্ধ ভদ্রলোক গত বুধবার বিদিশাকে এই বাড়িতে দেখেছেন। এদিকে এখন যে মেয়েটি বিদিশা বলে পরিচয় দিচ্ছে তার কথাও মিথ্যে বলে মনে হচ্ছে না কৌশিকের। পুরো ব্যাপারটা তার কাছে ধোঁয়াশা হলেও
একটা কথা মাথায় ঘুরছিল কৌশিকের। চিন্তা করবেন না ওসি সাহেব, চামেলিকে না পেলেও উল্লাস আপনি গতকাল খুঁজে পাবেন। তবে কি এবার তৃতীয় খুনটা হয়ে গেছে নাকি হতে চলেছে আজ রাতে? চারপাশের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল চামেলি। এ কোথায় দাঁড়িয়ে আছে সে? বেশ মনে আছে তার রাতে খাওয়ার পর সে আর সেই মাসি একসাথে শুয়েছিল বিছানায়। তাহলে এখানে এই রাস্তার মাঝে কিভাবে আসলো সে? আর এই জায়গাটাই বা কোথায়? রাস্তার দুধারে ফাঁকা মাঠ আর ধার বরাবর বড় বড় গাছের সারি। এখানে কে নিয়ে আসলো তাকে? নাকি ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে সে? চামেলি কিছু বুঝতে না পারলেও তার ভয় করতে লাগলো খুব। গভীর রাতে চারিদিকে প্রায় নিস্তব্ধ। রাস্তার আলোগুলো বৃষ্টির দাপটে অনেকটাই ম্রিয়মাণ। শুনশান এই বৃষ্টি ভেজা রাস্তায় একা দাঁড়িয়ে গাটা ছমছম করছে তার। হঠাৎ একটা গান দূর থেকে তার কানে ভেসে আসলো। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে যেন সেই গানের সুর। গানটা কানে যেতেই আতঙ্কে শিউরে উঠল চামেলি। সে দেখল একটা যুবতী নারী এগিয়ে আসছে ধীরে ধীরে তারই দিকে। রাস্তার ঘোলাটে আলো তার মুখের উপর পড়তেই শিউরে উঠে চোখ বন্ধ করল চামেলি। সমস্ত মুখ জুড়ে পোড়ার বিভৎস ক্ষত। এবার সে যুবতী আরো এগিয়ে এসেছে চামেলির দিকে। দু চোখ বিস্ফারিত করে একদম কাছ থেকে তার ঘা মুখ দেখতে পাচ্ছে চামেলি। সমগ্র মুখটা লাল দগদগে ঘায়ে, চেনার উপায় নেই। শূন্য চোখের কোটরে কিলবিল করছে কৃমির মতো অসংখ্য থকথকে নরকের কীট। বিকৃত ঠোঁট জোড়া ঈষৎ ফাঁক হয়ে তার মধ্যে থেকে গড়িয়ে পড়ছে পুজ রক্ত। আতঙ্কে জ্ঞান হারিয়ে রাস্তার উপর লুটিয়ে পড়ল চামেলি। সারা মুখে তীব্র অ্যাসিডের স্পর্শে আর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো চামেলি। তীব্র অ্যাসিডে ঝলসে যাচ্ছে তার মুখ, চোখ থেকে যৌনাঙ্গ। অসহ্য যন্ত্রণার মাঝেও চামেলির চোখে ভেসে উঠছে 3 বছর আগের সেই রাতের স্মৃতি। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল শহর জুড়ে। রাতের শেষ ট্রেনের প্যাসেঞ্জার আশায় টোটো নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষা করছিল প্রকাশ। তখনও কাপড়ের দোকানে কাজ পায়নি সে। সাথে অবশ্য নিধাইও ছিল। দুজনে মিলে চোলাই খাচ্ছিল টোটোতে বসে। একটি মেয়ে তাদের টোটোতে উঠতেই তার সুন্দরী তন্নি দেহটা দেখে অন্তরের জানোয়ারগুলো জেগে উঠল দুজনে। তারপর মেয়েটা অন্ধ বুঝে আর সামলাতে পারেনি নিজেদের দানবীয় প্রবৃত্তিকে। জোর করে তাকে নিয়ে হাজির হয় চামেলির ঘরে। সেখানেই বারংবার সেই অসহায় মেয়েটিকে তার চোখের সামনে পাশবিক ধর্ষণ করে ওরা। মেয়েটা তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু চোলাইয়ের নেশায় তখন বোধ হয়ে আছে তিনজনেই। চামেলি তাদের বাধা দেওয়ার বদলে আরো উৎসাহ দিয়েছিল। মেয়েটার চিৎকার চাপা দিতে রেডিও চালিয়ে দিয়েছিল সে।
বাইরের অবিশ্রান্ত বৃষ্টির আওয়াজ আর রেডিওতে বেজে চলা রবীন্দ্রসঙ্গীতের আওয়াজে চাপা পড়ে গেল মেয়েটার অসহায় আর্তনাদ। সেদিনও রেডিওতে এই গানটাই বাজছিল, আর তার চোখের সামনে বারংবার সেই মেয়েটাকে খুবলে খুবলে খাচ্ছিল দুটো নর পশু। আর সেই দৃশ্য দেখে চোলাইয়ের নেশার ঘোরে পৈশাচিক আনন্দ পাচ্ছিল চামেলি। হ্যাঁ, সেই তো বুদ্ধি দিয়েছিল ওদেরকে। মৃত প্রায় মেয়েটিকে দূর রাস্তায় ফেলে দিয়ে আসার আগে সেই তো বলেছিল অ্যাসিড দিয়ে মেয়েটার মুখটা আর যৌনাঙ্গ পুড়িয়ে দিতে। কিন্তু কেন বলেছিল সে? অসহ্য যন্ত্রণায় মেয়েটাকে ছটফট করতে দেখে কেন সেদিন এত আনন্দ হচ্ছিল তার? নিজে হাতে তার ঠোঁট ফাঁক করে মুখের ভেতরে তীব্র অ্যাসিড ঢেলে দিয়েছিল চামেলি শুধু নারকীয় উল্লাসের জন্যে। নিজে মেয়ে হয়ে আর এক মেয়ের ওপর এমন পাশবিক অত্যাচার করে কিসের আনন্দ পেল সে? অসহ্য মৃত্যু যন্ত্রণার মাঝেও তার বিবেক এই জঘন্য কাজের জন্যে কষাঘাত করতে লাগলো চামেলিকে। শেষবারের মতো নিজের ঝলসানো ঠোঁট ফাঁক করে চামেলি বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে স্বর বার হলো না, বরং একটা তীব্র অ্যাসিডের ধারা তার ঠোঁটের ফাঁক দিয়ে মুখের ভিতরে প্রবেশ করল। কয়েক মুহূর্ত পরে চামেলির নিথর ঝলসানো বিকৃত দেহটা পড়ে রইল রাস্তার ওপরে, ঠিক যেভাবে আরও একটি নারী দেহ পড়েছিল বছর 3 আগে সেই জায়গাতেই। শুনছিলেন তুমি রবে নীরবে। ওসি কৌশিক, শুভদীপ, তথাগত চরিত্রে সুমন্ত, বিদিশা ইন্দ্রিতা, চামেলির ভূমিকায় পম্পা, সৎমা সহেলি, প্রকাশ অতনু, জয়িতার ভূমিকায় রিনি এবং প্রৌঢ় পার্থ। গল্পের নাট্যরূপ পম্পা। এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড সাসপেন্স স্টুডিও। সমগ্র পরিকল্পনা টিম ক্যাম্পাস আড্ডা। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আরও একটি ভয়ের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ গল্পে থাকুন, ভয়ে থাকুন।